আপনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন একটি ডিএসএলআর ক্যামেরা কিনবেন, আর সেই অনুযায়ী আপনি একটি বাজেটও করেছেন, আর বাজেটের প্রেক্ষিতে আপনি একটি মডেল পছন্দ করেছেন, কিন্তু সেই মডেলটা রিফারবিশ। তো আপনি এখন চিন্তা ভাবনা করতেছেন যে আমার তো বাজেট কম, সেই বাজেট অনুযায়ী ওই মডেলটাই পাওয়া যাচ্ছে, তো যে মডেলটা আমি পছন্দ করেছি সেটা তো রিফারবিশ। এখন এই রিফারবিশ ক্যামেরা কি কোম্পানি আবার নতুনভাবে প্রোডাকশন করবে, কিংবা এই বিষয়টার সম্বন্ধে যদি না জেনে থাকেন তাহলে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন, কারণ ভিডিও শেষে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে। হেই গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করেনি, ফলো করার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে। ভিউয়ার্স, আমাদের মাঝে কিংবা আমাদের বর্তমান সময়ে এমন অনেক ভাই বোনেরা আছেন যাদের ডিএসএলআর ক্যামেরার প্রচণ্ড পরিমাণে শখ থাকে। ব্যক্তিগতভাবে আমারও কিন্তু ডিএসএলআর ক্যামেরার প্রচুর শখ। তো প্রেক্ষিতে দেখা যায় যে একটা ডিএসএলআর ক্যামেরা যদি নতুন কিংবা কোম্পানি থেকে নতুন পাবলিক হয়েছে, এরকম ধরনের ক্যামেরা কিনতে গেলে আমাদের মিনিমাম সর্বনিম্ন না হলেও 60 থেকে 65 কিংবা 50,000 টাকা, সর্বনিম্ন ধরেন আপনার 60,000 টাকা একটা মিডিয়াম রেঞ্জের একটি লেন্স দিয়ে আপনাকে বাজেট করতে হয়। তো প্রত্যেকের পক্ষে কিংবা একজন ছাত্র, সেই ছাত্রের পক্ষে কিন্তু সম্ভব হয়ে না যে আপনার 60-65 হাজার টাকা দিয়ে একটি ডিএসএলআর ক্যামেরা কেনার, কিন্তু তার তো স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা যে একটি ডিএসএলআর ক্যামেরা কিনবে এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে সে সুন্দর সুন্দর ছবি তুলবে। কিন্তু সেই স্বপ্নটা সত্যি করার জন্য তারা কি করেন, কম বাজেটের কিংবা অল্প বাজেটের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো কেনেন, কারণ এগুলো 25,000-30,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আর এর জন্য কি করেন, তারা রিফারবিশ ক্যামেরাগুলোকে পছন্দ করেন। আর এই রিফারবিশ ক্যামেরার মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে 600D, 700D। এই দুইটা ক্যামেরা বলা যায় যে বর্তমান সময়ে রিফারবিশ ক্যামেরার মধ্যে সবচাইতে জনপ্রিয়তার ঊর্ধ্বে। তো এই ক্যামেরাগুলো ম্যাক্সিমাম যারা কম বাজেটের ক্যামেরা কিনেন তারা কিন্তু প্রথমে এই দুইটা মডেল পছন্দ করেন, 600D এবং 700D। তো এখন অনেকে আবার চিন্তা ভাবনা করেন যে 30,000 টাকা কিংবা 25,000 টাকা, এটাও কিন্তু অনেক হিউজ পরিমাণে টাকা তাদের কাছে। যাদের অনেক আছে তাদের কাছে এই টাকা কিছুই না, কিন্তু যারা খুব কষ্ট করে মানে আপনার অভিভাবককে কনভিন্স করে এই টাকাটা মানে আপনার জোগাড় করেন, তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেক টাকা। তো তারা চিন্তা ভাবনা করেন যে আমি 25,000-30,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনতেছি, তো ক্যামেরাটা তো রিফারবিশ, তো এই ক্যামেরাটা কি অল্প দিন পরে নষ্ট হয়ে যাবে, কিংবা এই ক্যামেরাটা দিয়ে কি আমি সঠিকভাবে ছবি তুলতে পারবো? থাক, দরকার নেই, আমি এখন ক্যামেরা কিনবো না, একটু পরে কিনি, যাতে এই মডেলটা কোম্পানি আবার নতুনভাবে প্রোডাকশন করে। তো এই প্রশ্নটা কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খায়। আপনারা অনেকেই আছেন যারা ক্যামেরা সম্বন্ধে টুকটাক ধারণা রাখেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে রিফারবিশ ক্যামেরাটা কি আসলে। অনেকে প্রশ্ন করতে পারেন, তো তাদেরকে বলবো যদি জেনে থাকেন তাহলে তো জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে রিফারবিশ ক্যামেরা সম্বন্ধে আমাদের এই চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে রিফারবিশ ক্যামেরা কি, অরিজিনাল ক্যামেরা কি এবং ডুপ্লিকেট ক্যামেরা কি। তো যেহেতু আপনার বাজেট কম, আপনি 50,000, 60,000 কিংবা 70,000 টাকা বাজেট করে নতুন কোম্পানি থেকে যে প্রোডাকশন হয়েছে সেই ক্যামেরা কিনতে পারছেন না, এর জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দেয়। আপনি রিফারবিশ ক্যামেরা কেনার দরকার নেই, নতুনভাবে কোম্পানি থেকে নতুনভাবে প্রোডাকশন হয়, কম দামে কিছু ক্যামেরা আছে, সেই ক্যামেরাগুলো কেনেন। হ্যাঁ, সেই ক্যামেরাগুলোতে আপনি একদম ওভার লেভেলের যে অ্যাডভান্সডের যেই ফিচারগুলো আছে সেগুলো হয়তো পাবেন না, বাট মোটামুটি আপনার কাজ চালানোর মতন সেই ক্যামেরা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এর মধ্যে আপনার 1300D আছে, নিকনের বিভিন্ন মডেল আছে, সেই মডেলগুলো কিনতে পারেন। সনির ক্যামেরা বাজেট করতে হলে আপনাকে অবশ্যই অনেক বাজেট করতে হবে, মোটামুটি 60,000 টাকার উপরে বাজেট করতে হবে, তাই সনির ক্যামেরা বললাম না। ক্যাননের বেশ কিছু মানে লো বাজেটের কিছু ক্যামেরা আছে, নতুন কোম্পানি থেকেই প্রোডাকশন হয়েছে, সেগুলো আপনারা কিনতে পারেন। নিকনেরও কিছু ক্যামেরা আছে নতুন কোম্পানি থেকে প্রোডাকশন হয়েছে, সেগুলো কিনতে পারেন, আপনারা বাজারে গেলেই পাবেন। তো এখন এইখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ভাই আমার বাজেট তো 30 থেকে 35,000 টাকা কিংবা 25,000 টাকা, তো আমার পছন্দ 700D কিংবা 600D এই ক্যামেরাগুলো। তো এই ক্যামেরাগুলো তো এখন রিফারবিশ ক্যামেরা, কখনোই কি সম্ভাবনা আছে যে কোম্পানি নতুনভাবে এই মডেলগুলো আবার প্রোডাকশন করবে? তো একটা জিনিস আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন যে সাপোজ ধরুন আজকে আপনি, এটা মানে এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনি ক্লাস 1-এ পড়তেছেন কিংবা আপনার স্কুল জীবনে আপনি ক্লাস 1-এ পড়তেছেন, তো আপনি 1 থেকে 10 কিংবা 9 পর্যন্ত আপনি পড়াশোনা করে আসলেন। তো কি হলো, আপনি
ম্যাট্রিক পরীক্ষা দিলেন কিংবা 5 পর্যন্ত পড়লেন, আমি শর্টভাবেই বলি যে 5 পর্যন্ত পড়াশোনা করছেন, আপনি 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করছেন, 5-এর যে পরীক্ষা আছে সেই পরীক্ষা দিয়ে আপনি 6-এ উঠছেন। তো এখন আপনাকে বলা হলো যে তুমি এখন থেকে 6-এ পড়তে পারবে না, তোমাকে আবার ক্লাস 1 থেকে পড়তে হবে। তো এখন কি আপনি আবার ক্লাস 1-এ গিয়ে পড়তে চাবেন, কিংবা আপনার মন কি বলবে যে তুমি আবার ক্লাস 1 থেকে পড়ো? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। কিংবা আমাদের যে মানে মাথার যে ব্রেন আছে সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। সেম একইভাবে কোম্পানি যখন একটি মডেল প্রোডাকশন বন্ধ করে দেয়, সেই প্রোডাকশনটা কিন্তু আবার নতুনভাবে কখনোই কোম্পানি করে না, কারণ তাদের নতুন ফিচার সহ প্রত্যেকটা যারা ক্রেতা আছেন কিংবা যারা ক্যামেরাম্যান আছেন, যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন, যারা ক্রেতা ক্যামেরা হিসেবে তাদের ক্যারিয়ার করতেছেন কিংবা ক্যামেরাতে ছবি তুলতেছেন, তারা কিন্তু প্রত্যেকেই চায় নতুন নতুন ফিচার। যেমন ধরুন আজ থেকে আপনার 10 বছর আগে কিংবা 15-20 বছর আগে যেসব ক্যামেরাগুলো প্রোডাকশন দিচ্ছে কোম্পানি, সেসব ক্যামেরাতে কী ছিল, মেগাপিক্সেল কম ছিল, তাদের সেন্সরটা অত অ্যাডভান্স ছিল না, কিংবা সেই সব নতুন নতুন যে ফিচারগুলো ছিল যেমন ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো কিন্তু ছিল না। আপনার স্ক্রিনটা ছোট ছিল, মানে আপনার বেশি পাওয়ারের যেই কিংবা বেশি স্পেসের যেই মেমোরি কার্ডগুলো সেগুলো ব্যবহার করতে পারতেন না, অত ভালো ভালো লেন্স সেখানে ব্যবহার করা যেত না। দিনে দিনে কিন্তু কোম্পানিগুলো আপডেট হয়েছে এবং ক্যামেরাগুলোও কিন্তু আপডেট হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা কেন মানে মাথায় আসে না, আমার বোঝে আসে না যে কোম্পানি যখন একটি ক্যামেরা প্রোডাকশন বন্ধ করে দেয়, তারা কিন্তু বুঝে শুনেই প্রোডাকশন বন্ধ করে। কিছু কিছু ক্ষেত্রে আলাদা দেখা যায় যে ওই ক্যামেরার যে পার্টসটা, সেই পার্টসটা বাজারে অ্যাভেলেবল না, নতুনভাবে ওই পার্টসটা প্রোডাকশন করাইতে হবে। যখন প্রোডাকশন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার ওই মডেলটা তারা প্রোডাকশন করে, সেক্ষেত্রে আলাদা, সেই ক্ষেত্রগুলো আলাদা। বাট কিছু আছে যেগুলো এখনও পর্যন্ত রিফারবিশ, সেগুলো কিন্তু নতুনভাবে প্রোডাকশন হওয়ার আর কোনো ফ্যাসিলিটি নাই। যেমন আপনাদেরকে বুঝালাম যে ক্লাসের বিষয়টাতে বুঝালাম যে এখন আপনি সাপোজ ধরুন 30,000 টাকা দিয়ে আপনি একটি 700D ক্যামেরা কিনতেছেন, সাপোজ ধরেন 700D ক্যামেরা কিনতেছেন, সেম একই বাজেটেরে আপনি আরেকটা মডেল পাচ্ছেন যেটার মধ্যে হয়তো 700Dর মতো আপনি টাচ স্ক্রিন পাইতেছেন না, বাট ওইখানে অন্য একটা নতুন ফিচার পাইতেছেন। তার সেন্সরটা হয়তো আপডেট সেন্সর, মেগাপিক্সেল হয়তো তার চেয়ে একটু বেশি হবে 700Dর চেয়ে, হয়তো 700Dর মধ্যে যেরকম স্ক্রিনটা রোটেট করা যাচ্ছে ওটার মধ্যে স্ক্রিনটা রোটেট করা যাচ্ছে না, ঠিক আছে। তার পপ আপ ফ্ল্যাশটা হয়তো একটু মানে কার্যকরী ক্ষমতা কম, এরকম ধরনের কিছু কিছু ফিচার আছে যে ফিচারগুলো যেমন 700Dতে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারতেছেন, ওই মডেলটাতে মাইক্রোফোন ইউজ করতে পারতেছেন না, এরকম কিছু ফিচার আছে যেগুলো কম বেশি থাকে। কিন্তু আপনার সবচাইতে ভালো হবে ওই 700D কিংবা 600Dটা না কিনে আপনি নতুন আপডেট যে ক্যামেরাটা বেরিয়েছে ওটা কিনেন। কোম্পানিও চাবে যে তার ক্রেতারা যেন সবসময় কিনে স্যাটিসফাই থাকে, সে আপডেট যে মডেলগুলো চাচ্ছে কিংবা আপডেট যে ফিচারগুলো চাচ্ছে সেগুলো যেন তার ক্যামেরাতে থাকে। এখন ধরেন আপনি একটি মডেল কিনলে সেই মডেল দিয়ে আপনি সেই সব আপডেট ফিচারগুলো পাচ্ছেন না, আপনার কাছে কিন্তু ভালো লাগবে না, সেটা যতই ভালো ক্যামেরা হোক না কেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন। কোনো কোম্পানি যদি তার ক্যামেরা তার ওই মডেলটা রিফারবিশ হিসেবে বাজারে ছেড়ে দেয়, সে কোম্পানি আর প্রোডাকশন করতেছে না, তাহলে বুঝে নেবেন যে ওই মডেলটা কোম্পানি আর কখনোই প্রোডাকশন করবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ন্যূনতম সহযোগিতা করে থাকতে পারি তাহলে আমার অনুরোধ রইল ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করার জন্য। আপনাদের ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে কিংবা ক্যামেরা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে যেসব সমস্যা হবে সেই সব সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি। আপনারা যদি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ফটো এডিটিং সম্বন্ধে ধারণা নিতে চান কিংবা নিজের স্কিলটাকে বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। আশা করি আর যাই হোক আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কিছুটা হলে উপকৃত হবেন, তাই সাবস্ক্রাইব করে ফলো করার অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আপনার জন্য খুবই উপকার হবে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সুন্দর সুন্দর ছবি তুলতে থাকুন এবং ভিডিও করতে থাকুন। গুড বাই।